অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিশমিদের কবচ। গল্প পাঠে আর্য জানা, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মামার বাড়ি। শ্যামপুরের চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। এই যে আশু বাবু, সব ভালো তো? নমস্কার নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। একরকম চলে যাচ্ছে। আপনারা সব ভালো তো? না, ভালো আর কই, এই জ্বর জারি সব। ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই তো পারছেন। তা আপনার সঙ্গে এটি কে? আমার ভাগ্নে সুশীল আজই এসেছে, নিয়ে এলাম তাই। বেশ করেছেন বেশ করেছেন, আনবেনই তো। তা কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টেপবার সুবিধা না পেয়ে তাঁর কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। মামা বললেন, অফিসে অফিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ বেশ, এসো বাবাজি এসো, বসো এসে এদিকে। মামার আঙুল টিপবার কারণটা এবার বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা ছিল না আমার। যাই হোক, নন্দোৎসব এবং আনুষাঙ্গিক ভোজন পর্ব শেষ হলো। আমরা বিদায় নেবার জোগাড় করছি, এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক গাঙ্গুলি মশাই আমার মামাকে ডেকে বললেন, কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছে আছে, অনুমতি পাওয়া যাবে কি? বিলক্ষণ বিলক্ষণ। আমার ওখানেই তাহলে দুপুরবেলা ওই আহার আদি করবেন কিন্তু। এই না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন? তাহলে মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল এই এক শর্তে। গাঙ্গুলি মশাই হেসে রাজি হয়ে গেলেন। পরদিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের পাকা ঘুঘু মাছ ধরায়, সঙ্গে 6 গাছা ছোট বড় ছিপ, 2খানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের। টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরো কত কি। মামাকে হেসে তিনি বললেন, এলাম বড়বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে যদি দেন, ওই কেঁচোর চার লাগাতে হবে। এখন বসবেন নাকি ও বেলা? এই নাই, এ বেলা বসা হবে না। মাছ চারে লাগাতে 2 ঘন্টা তো দেরি হবেই। ততক্ষণে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে সব হয়ে গেছে। আমি জানি আপনি এসেই খেতে বসবার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই নয়, আমি খুব জানি। আর ঘন্টাখানেক পরেই জায়গা করে দেবো খাওয়ার। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাবার হজম করে ফেললেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। আমার মামা জিজ্ঞেস করলেন, গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? একটুখানি না হয়, ওসব তো খেতে পাইনে, একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমা থাকে বিদেশে আমার ছেলের কাছে, কে ওসব করে দেবে? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? একা থাকি বই কি, ছেলে কলকাতায় চাকরি করে, আমার শহরে থাকা পোষায় না। তাছাড়া কিছু নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার ওপর। টাকায় 2 আনা মাসে সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই? লোকে প্রায় আসছে টাকা দিতে আর নিতে।
গাঙ্গুলি মশাই এই কথাগুলি যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন। আমি পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তির ভাব দেখা দিল। টাকা কড়ির কথা এভাবে লোকজনের কাছে বলে লাভ কি? শোভনতা ও রুচির কথা যদি বাদই দিই, এভাবে বলা তো নিরাপদও নয়। তবে গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই। খাওয়া দাওয়ার বিষয় কোনো নাকুচু ব্যাপার নেই তার। এই ধরনের অনেক কথাই হলো। মাছ তিনি ধরলেন বড় বড় দুটো, আর ছোট ওই গোটা 4-5। আমার মামাকে অর্ধেক দিতে চাইলেন তিনি, তবে মামা নিতে চাইলেন না। বললেন, কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরতে এসেছেন, তার খাজনা নাকি? গাঙ্গুলি মশাই জিভ কেটে বললেন, আরে রামো 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 রামো, তাই বলে কি বলেছি? রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, তা আমি নিতে পারবো না। ও নেওয়ার নিয়ম নেই আমাদের। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। যাওয়ার সময় তিনি আমায় বলে গেলেন, এই তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও, হ্যাঁ? তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তাঁর বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করবার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। মামা হেসে বললেন, তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন উনি। উনি বড় কৃপণ, তা কথার ভাবে বুঝেছি। কি করে বুঝলেন? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখে না, হাত পুড়িয়ে এ বয়সে রেঁধে খান, অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলেন? বড় বড় গল্প বলা স্বভাব। আমার ধারণা একটু বাড়িও বলেন। ঠিক ধরেছেন। মাছ নিইনি তার আর একটি কারণ, উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সে গল্প বলে বেড়াবেন, আর লোকে ভাববে আমার পুকুরে মাছ ধরেছে বলে আমরা কতই না মাছ ওর কাছ থেকে নিয়েছি। না মামা, এটি আপনার ভুল। তা কখনো কেউ ভাবে নাকি? এ কথা ভাববার কারণ কি লোকেদের? তা যাই হোক, মোটের উপর আমি ও সব পছন্দ করি না। একটা জিনিস লক্ষ্য করলাম, উনি একটা বড় ভুল করেন মামা বাবু। টাকার কথা ওভাবে কেউ সবাইকে বলে বেড়ায় নাকি? ওটা ওর স্বভাব, সর্বত্রই করবেন। যেখানে বসবেন সেখানেই টাকার গল্প, আর এটা করেও আসছেন বহুদিন। দেখাতে চান হাতে সব সময় 2 পয়সা আছে। আমার মনে হয় ও স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এই সব পাড়া গাঁয়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন ওনাকে। সে হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরো ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকেলের ট্রেনে। আমার ওপরওয়ালা নিবারণবাবু লিখেছেন, খুব শিগগিরই আমায় এলাহাবাদে যেতে হবে বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আর একটা কাজে 2 দিনের জন্য পাটনা গেছেন। যাওয়ার আগে আমার এলাহাবাদ যাওয়ার খরচের টাকা ও একখানা চিঠি রেখে গেছেন তাঁর টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছেই তাঁর ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম, বিশেষ কোনো গুরুতর কাজ নয়, এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন। 8-10 দিন রয়ে গেলাম তবুও। সেদিন সকালবেলা হঠাৎ মিস্টার সোমের টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেই দিনই কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ার ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। আমায় বললেন, সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমায় সেখানে যাওয়ার জন্য। মামার বাড়ি? কারো অসুখ? সবাই ভালো আছে তো? না না, সেসব নয় বলেই মনে হচ্ছে। টেলিগ্রামের মধ্যে কারোর অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না,
আমি তার করে দিয়েছি। তুমি এলাহাবাদে গেছো, আজই তোমার ফেরবার তারিখটাও আমি জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাওয়ার জন্যে। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত। বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। মামার বাড়ি পা দিতেই বড় মামা বললেন, এসেছিস সুশীল? যাক, বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামাবাবু, সবাই ভালো তো? এখানকার কিছু ব্যাপার নয়, শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে এখনই যেতে হবে। আমি ভীত ও বিস্মিত হয়ে বললাম, গাঙ্গুলি মশাই হ্যাঁ, চল একবার সেখানে। খুন হয়েছেন? এই শিগগির স্নান করে খেয়ে নে আগে, কারণ সারাদিনই হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছালাম। ছোট্ট গ্রাম, কখনো সেখানে কারো একটা ঘটি চুরি হয়নি, সেখানে খুন। গ্রামের লোকে বেশ ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পূজা মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে। তা সকলের কথাবার্তা থেকে বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞেস করলো না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালো না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়া গায়ে ওর নামই কেউ শোনেনি, আমাকে সেখানে কে চিনবে? মামা একজনকে জিজ্ঞেস করলেন, লাশ নিয়ে গেছে? আজ সকালে নিয়ে গেল, পুলিশ এসছিল। ব্যাপার কিভাবে ঘটল? আজ হলো শনিবার, কবে তিনি খুন হয়েছেন? গ্রামের লোক যেরকম বলল তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও এরা এই রকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে গিয়ে বললাম, আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? তুই সব ব্যাপার শুনে নে, এই খুনের রহস্য তোকেই আবিষ্কার করতে হবে। তবেই বুঝবো মিস্টার সোমের কাছে তোকে ছাত্র হিসেবে পাঠিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুই কি কাজ করিস, সে তোর একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গেছে, সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তার, তারপর দাহ কার্য করে ফিরবে। ও, আসলে লাশ দেখলে বড় সুবিধে হতো, সেটা আর হলো না। আরে সের জন্যই তো বলছি, তুই কেমন কাজ শিখেছিস সেটা তোর পরীক্ষা। এতে যদি পাশ করিস তবে বুঝবো তুই মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোকে আমি আর ওখানে রাখবো না। এই আমার এক কথা, জেনে রাখিস। আমরা এরপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল, দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনো মহকুমা থেকে ফেরেনি, তবে একজন প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। তাঁকে জিজ্ঞেস করলাম, গাঙ্গুলি মশাইকে শেষ দেখেছিলেন কবে? বুধবার কখন? ওই বিকেল 5টার সময় হবে। আচ্ছা, কিভাবে দেখেছিলেন? সেদিন তো হাটবার ছিল, ওই উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছে 2 টাকা ধার নিয়েছিলাম তো মাসে। আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম দিকে যে বাড়ি, সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে প্রৌঢ়া বললেন, ওই বাড়ির রায়পিসি আমার পরও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমায় আশীর্বাদ করে একখানা পিঁড়ি বার করে দিয়ে বললেন, বসো বাবা। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে বললাম, আপনি কি একা থাকেন নাকি এই বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো কেউ নেই, মেয়ে জামাই আছে, তারা দেখাশুনো করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এখান থেকে 4 ক্রোশ দূর সাধুহাটি গাঁয়ে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবারে কখন দেখেন? রাত্রিরে যখন উনি হাট থেকে ফিরলেন
তখন আমি বাইরের রোয়াকে বসে জব করছিলাম। তারপর চোখে না দেখলেও ওর গলার আওয়াজ শুনেছি। রাত 10টা পর্যন্ত উনি ওর রান্নাঘরে রাঁধছিলেন আলো জেলে। আমি যখন শুতে যাই তখনও পর্যন্ত। আচ্ছা, তখন কত রাত হবে সঠিক সময় বলতে পারবেন? তা কি বাবা জানি, আমরা পাড়া গাঁয়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে। আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো গেল। একা থাকেন আর রাত পর্যন্ত রান্না করছিলেন? এত কি রান্না? সেদিন মাংস এনেছিলেন হাট থেকে। মাংস সিদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? পরে আমরা জেনেছিলাম, হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে মাংস কিনেছিল তারা বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো! বৃদ্ধা যেন সে দৃশ্যের বীভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বন্ধ করলেন। সঙ্গে যে প্রৌঢ়া আত্মীয়াটি ছিলেন গাঙ্গুলি মশায়ের, তিনিও বললেন, বাবা গো, সে রান্নাঘরের কথা মনে হলে এখনো গা ডোল দেয়। কেন কেন, কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের ছিবড়ে আর হাড়গোড় ছড়ানো। বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে। ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হবার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়ে। হ্যাঁ বাবা, এ সবাই দেখেছে। পুলিশও তো এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ওই ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগেই খুনিরা ওখানে এসে তার উপর পড়ে। আচ্ছা বেশ, এ গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট বসেছিল তো? হ্যাঁ গো বাবা, তারপর দিন সকালে উঠে আমরা তো দেখলাম ওর ঘরের দরজাটা বাইরের দিকে তালা চাবি দেওয়া। তা প্রথমে সকলেই ভাবলো উনি হয়তো কোথাও কাজে টাজে গিয়েছেন, ফিরে এসে রান্না বান্নাও হয়তো করবেন। কিন্তু যখন বিকেল হয়ে গেল আর উনি ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি ওনার ছেলেদের কাছে কলকাতায় গেছেন। তারপর? বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে ওই বন্ধ ঘরের মধ্যে থেকে কেমন দুর্গন্ধ বেরোতে লাগলো। তাও সবাই ভাবলে ওই ভাদ্র মাস তো, গাঙ্গুলি মশাই হয়তো তাল টাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছেন, তাই পচে অমন গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে ওই গ্রামের ভদ্রলোকেদের কাছে সব বললাম। অনেকেই তো জানতো না গাঙ্গুলি মশাইকে কদিন গায়ে দেখা যায়নি। তখন সকলেই এলো, আর গন্ধ তো তখন খুবই বেড়েছে। পচা তালের গন্ধ বলে মনেও হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকলে জানলা খোলবার চেষ্টা করলো, কিন্তু সব জানলা ভেতর থেকে বন্ধ। দরজা ভাঙা হবে এটাই ঠিক হলো। পরের ঘরের দরজা ভেঙে ঢোকা ঠিক নয়, এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দরজা ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন। মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ, মেজে খুঁড়ে তাল তাল মাটি বার করা, ঘরের বাক্স প্যাঁটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনারা জানেন না? না বাবা, আর আমরা কিছু জানি নে। গাঙ্গুলি মশাইয়ের প্রতিবেশিনী সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে? কিছুই শব্দ পাইনি,
এই অনেক রাত্রিরে আমি যখন শুতে যাই তখনই দেখি ওর রান্নাঘরে আলো জ্বলছে। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেখি রান্না করছেন। কেন এরকম কেন ভাবলেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেন না, সকাল রাত্রিরেই খেয়ে দিয়ে শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন তো ছিল ঘোর অমাবস্যা, তার ওপর আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সেই সন্ধ্যে থেকে। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না বাবা, এমন তো কিছুই জানি নে। হ্যাঁ বাবা, যখন এত করে জিজ্ঞেস করছো তখন একটা কথা আমার মনে হচ্ছে। কি বলুন? উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে ওই এঁটো পাতা কি পাতের ভাত ওদের দিতেন। রোজ রোজ ওনার গলার ডাকও শোনা যেত, কিন্তু সেদিন আমি আর তা শুনিনি। আপনি ঘুমিয়ে পড়েছিলেন হয়তো। না বাবা, আমি বুড়ো মানুষ, আমার তো আর সহজে ঘুম আসে না। চুপ করে বিছানায় শুয়ে থাকি। সেদিন আর কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ কিন্তু আমার কানে আর আসেনি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায়ই বলেন, লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞেস করবে, যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির ওপর সে তত জোর দেয়নি, তোমার জেরায় তা তারও মনে পড়বে। সত্য বার হয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে। সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তার পিতার দাহকার্য শেষ করে ফিরে আসছে কাছা গলায়। আমি তাকে আড়ালে ডেকে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকমের সাহায্য করবে প্রতিশ্রুতি দিতে আমি বললাম, কারো ওপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এসব কথা বলেছেন, তাদের মধ্যে কে কাজ করলো কি করে বলি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, মানে কিছু মনে করবেন না তো? আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা আমাদের কখনো বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম, ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক ব্যাংক বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই, আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকার সব টাকাই তো মেঝেতে পোতা ছিল না। বাবা টাকা ধার দিতেন কি না, কিছু টাকা লোকজনকে ধার দেওয়া ছিল। কত টাকা আন্দাজ? সেদিক থেকেও মজা শুনুন। বাবার খাতাপত্র সব ওই সঙ্গে চুরি হয়ে গেছে। এখন খাতা না দেখলে বলা যাবে না কত টাকা ধার দেওয়া ছিল। আচ্ছা, খাতাপত্র কি উনি নিজেই লিখতেন? তার মধ্যেও গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। ও, কাকে কাকে দিয়ে লিখিয়ে নিতেন জানেন? বেশিরভাগ লেখাতেন সদগোপ বাড়ির ননি ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তায় কাজ করে, তার হাতের লেখাও ভালো। বাবার কথা সে খুব শুনতো। ননি ঘোষের বয়স কত? 30-32 হবে। আচ্ছা, ননি ঘোষ লোক কেমন তার ওপর সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না। যখন যাকে পেতেন তখন তাকে ধরেই লিখিয়ে নিতেন। গণেশ বলে একটা ছেলে আছে, স্কুলে পড়ে। ওই মুখুজ্জে বাড়ি থেকে পড়ে ফেরার সময় তাকেও নাকি একদিন ডেকে এনেছেন। শুধু ননি ঘোষের ওপর সন্দেহ করে কি করব? আর কাকে দেখেছেন? আর মনে পড়ছে না। আচ্ছা, আপনি হিসেবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতের লেখা কার? দেখুন, ননির হাতের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনেরা তো সে খাতা নিয়ে গেছে। কাকে বেশি টাকা ধার দেওয়া ছিল কিছু জানেন? কাউকে বেশি টাকা বাবা দিতেন না,
ওই 10, 5, 20, ওই বড় জোর 30-এর বেশি টাকা একজনকেও তিনি দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়িতেই সেবেলা খাওয়া দাওয়া করলাম। একটি বড় চত্বর, আর চারিধারে নারিকেলের গাছের সারি, জামরুলের গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ, বেশ ছায়া ভরা উপবন যেন। বসলাম এসে একপাশে নির্জন একটা গাছের তলায়। বসে বসে ভাবতে লাগলাম কি করা যায় এখন। মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছে যতগুলি প্রণালী শিখেছি খুনের কিনারা করবার, সবগুলি পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী। এখানে তার কোনোটিই খাটবে না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক সেই কথা। খুন হওয়ার পর এত লোক গাঙ্গুলি মশায়ের ঘরে ঢুকেছে, তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গিয়েছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই ফেলেছে। তারা জানে না একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ তারা করেছে। আরেকটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত দাহ হয়ে সব ফিনিশ। চোখে দেখিনি পর্যন্ত সেটা। অস্ত্রাঘাতের চিহ্ন ঠিহ্নগুলি দেখলেও তা যা হয় একটি ধারণা করা যেত। এ একেবারে অন্ধকারে ঢিল ছোড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তার পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো? কিন্তু তাও তো উচিত নয়। মামা বলেছেন এটা আমার পরীক্ষা। পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে কিচ্ছু জিজ্ঞেস করে না, আমায় তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি তবে মামা বলেছেন আমাকে এ লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন, নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকাতে শেখাবেন, বা বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি শেখাবেন। তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরও অনেক কথা ভাবতে লাগলাম। হিসেবের খাতা যে লিখত সে নিশ্চয়ই জানতো ঘরে কত টাকা মজুদ, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। এ বিষয়েও একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশায় টাকার গর্ব মুখে করে বেড়ান যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানতো। একটা কথা আমার হঠাৎ মনে এলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞেস করি? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্য, তবুও একবার জিজ্ঞেস করতে দোষ নেই। রওনা দিলাম ননী ঘোষের বাড়ি। ননী ঘোষ বাড়িতেই ছিল। আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য ও ব্যস্ততার সঙ্গে বললে, কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে। ঠিক উত্তর দাও, মিথ্যে বললে বিপদে পড়ে যাবে। ননির মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে। বুঝেছে যে আমি গাঙ্গুলি মশায়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। সে এবার বিনয় কাচুমাচু হয়ে বললে, বাবু যা জিজ্ঞেস করেন করুন। গাঙ্গুলি মশায়ের খাতা তুমি লিখতে? ননি ইতস্তত করে বললে, তা আমিও লিখেছি 2-1 দিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কি না? আগে তা লিখতাম। কতদিন লিখেছ? মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। ঠিক বলবে। প্রায় লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখতো? এই যে স্কুলের ছেলে গণেশ। তার বয়স কত? 15-16 হবে। আর কে লিখতো? আর ওই সরফরাজ তরফদার লিখতো। সরফরাজ তরফদারের বয়স কত? কি করতো? সে এখন মারা গিয়েছে। কতদিন হলো মারা গিয়েছে? 2 বছর হবে। এইবার একটা কথা জিজ্ঞেস করি। গাঙ্গুলি মশায়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা। মিথ্যে বলো না। খাতা পুলিশের হাতে পড়েছে। মিথ্যে বললে মারা যাবে। না বাবু, মিথ্যে বলিনি, 2000 হবে। ঘরে মজুদ কত ছিল?
তা জানি নে। আবার বাজে কথা, ঠিক বলো। বাবু, আমায় মেরেই ফেলুন আর যাই করুন, মজুদ টাকা কত তা আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমায় সে টাকা দেখায়নি তো, খাতায় মজুদ তহবিল লেখা থাকতো না। একটা আন্দাজ তো আছে। আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ 700-800 টাকা। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকে তাই আন্দাজ হতো। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? আগে প্রায় 2 মাস আগে। 2 মাসের মধ্যে আমি খাতা লিখিনি, এই আপনার পায়ে হাত দিয়ে বলছি। তাছাড়া খাতা বেরোলে হাতের লেখা দেখেই তা আপনি বুঝবেন। কোনো মোটা টাকা কি তাঁর খুনের আগে কোনো দেনাদার শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, ঊর্ধ্ব সংখ্যা 30 টাকার বেশি তিনি কাউকে ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে ওই 200-100 টাকা কাউকে তিনি কখনো দেননি। এমন তো হতে পারে 5 জন 30 টাকা করে দেনা শোধ দিয়ে গেল একদিনে, 150 টাকা হলো। তা হতে পারে বাবু, কিন্তু তা সম্ভব নয়। একদিনে 5 জন টাকা শোধ দেবে না। আর একটা কথা বাবু, সবই চাষি। এখন ভাদ্র মাস, ধান হবার সময় নয়। এখন যে তারা টাকা শোধ দিয়ে যাবে তা মনে হয় না। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধান নেয় এই ধান পাট বুনবার সময় চৈত্র বৈশাখ মাসে। এ সময় লেনদেন বন্ধ থাকে। কোনো কিছু সন্ধান পাওয়া গেল না নুনির কাছে। তবুও আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। নুনি হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সব সময় বলেন, বাইরের চেহারা বা কথাবার্তা দ্বারা কখনো মানুষের আসল রূপ জানবার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারার লোকের মধ্যে অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুশ্রী ভদ্রবেশী লোকের মধ্যে সমাজের কণ্টক স্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। এই আমি যে কতবার দেখেছি। ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র খড়ের ঘর, তার সঙ্গে লাগোয়া ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়। এসব আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে ঘুরে ঘুরে দেখলাম। তাকে বললাম, আপনার পিতার হত্যাকারীকে যদি খুঁজে বার করতে পারি আপনি নিশ্চয়ই খুব খুশি হবেন। সে প্রায় কেঁদে ফেলে বললে, খুশি কি? আপনাকে আমি 500 টাকা দেব। না না, আমায় টাকা দিতে হবে না, আমায় সাহায্য করুন। আর কাউকে আমি বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, নিশ্চয়ই করব। বলুন কি করতে হবে? আমার সঙ্গে সঙ্গে আসুন আপাতত, তারপর বলবো যখন যা করতে হবে। আচ্ছা চলুন তো বাড়ির পিছন দিকটা একবার দেখি। বড় জঙ্গল, যাবেন ওদিকে? শুধু জঙ্গল দেখলে তো আর আমাদের চলবে না, চলুন দেখি। সত্যি ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন্য গাছের ভিড় বাড়ির পেছনেই। পাড়াগায় যেমন হয়ে থাকে, বিশেষ করে এই শ্যামপুরে জঙ্গল একটু বেশি। বড় বড় ভিটে লোকশূন্য ও জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বহুকাল থেকে। ম্যালেরিয়ার উৎপাতে হাহাকার পড়ে গিয়েছিল 20-30 বছর আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে জেলা বোর্ডের অনুগ্রহে। ম্যালেরিয়াও অনেক কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেক স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিন পূর্বের ঘটনা। পায়ের চিহ্ন যদিও কোথাও থাকতে পারে, তবে এখানেই তা থাকা সম্ভব। কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা বুনো ঘাসে ঢাকা। বর্ষায় সে ঘাস বেড়ে হাতখানেক লম্বা হয়েছে, তার উপর পায়ের দাগ থাকা সম্ভবপর নয়। আমার মনে হলো খুনি রাত্রে এসেছিল ঠিক এই পথে। সামনের লোকালয়ের মধ্যে দিয়ে সে আসার সাহস দেখাবে না। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে বললাম, এই ডালটা ভেঙে কে দাঁতন করেছিল, আপনি? হ্যাঁ, না, আমি এই জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? ভালো করে চেয়ে দেখুন। একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলি শেওড়া ডালের মধ্যে একটি মাত্র ডাল ভাঙা।
মানুষের হাতে ভাঙা বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ ছাড়া অন্য কি উদ্দেশ্যে এভাবে একটি ডাল কেউ ভাঙতে পারে? আপনার দেখার চোখ তো অদ্ভুত, আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা, দেখে বলুন তো, কতদিন আগে এই ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগে। খুব বেশি দিন আগে না। মোচড়ানো অংশের গোড়াটা দেখে মনে হয় 6-7 দিন আগে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায় ওই অংশের সেলুলোস অণুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব, একটা দান আনুন তো দয়া করে। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথার কারণ কি বুঝতে পারছে না। সে পিছন ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বললে, এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই কাজ, একটা ফুল। ফুলটার নিচে একটি শেয়ালের মতো জানোয়ার। শ্রীগোপাল বললে, এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, তাও আন্দাজ করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাবার আগে শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগাবাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন, আমায় বললেন তার দ্বারা যতদূর সাহায্য হওয়া সম্ভব তা তিনি করবেন। আমি বললাম, আপনি এ সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বার করা ডিটেকটিভ ভিন্ন সম্ভব নয় এক্ষেত্রে। ননি ঘোষকে আমার সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা অত সহজ হবে বলে মনে হয় না। ওকে অ্যারেস্ট করুন, ভয় পেয়ে যাক। খুনের রাত্রেও অনুপস্থিত ছিল, কিন্তু কোথায় ছিল তার সন্তোষজনক প্রমাণ কিন্তু ও দিতে পারেনি। আপনি ওকে অ্যারেস্ট করতে পরামর্শ দিচ্ছেন? করলে ভালো হয়। এর মধ্যে আরেকটা উদ্দেশ্য আছে, বুঝেছেন নিশ্চয়ই। এতদিন পুলিশে চাকরি করে তার বুঝিনি মশাই। ওকে চালান দিলে সত্যিকারের হত্যাকারী কিছু অসতর্ক হয়ে পড়বে এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে, এই তো। ঠিক তাই। যদিও ননি ঘোষকে আমি বেশ সন্দেহ করি, লোকটা ধূর্ত প্রকৃতির। কাল আমি লোকজন নিয়ে গ্রামে গিয়ে ডেকে বলবো ননিকে কালই চালান দেব। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের সেখানে উপস্থিত থাকা দরকার। দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতার একখানা পাতা সেদিন কুড়িয়ে পেয়েছিলাম ওই গাঙ্গুলি মশাইয়ের ঘরে। পাতাখানা একবার দেখুন। একখানা হাত চিঠে কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। আমি হাতে নিয়ে বললাম, এ তো ননির হাতের লেখা নয়। না, এ গণেশের হাতের লেখাও নয়, সরফরাজ তরফদারেরও নয়, কারণ এই লেখা সে মারা যাওয়ার পরে। তারিখ দেখুন। তবে খুনের অনেক দিন আগে লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে হবে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে তবে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাতটা দিয়ে বললাম, এই জিনিসটা দেখুন। দারোগাবাবু সেটা হাতে নিয়ে বললে, কি এটা? কি জিনিসটা তা ঠিক বলতে পারবো না, তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আরেকটা জিনিস দেখুন বলে শেওড়া ডালের গোড়াটা তাঁর হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললেন, এ তো একটা শুকনো গাছের ডাল, এতে কি হবে? এতেই একটা মস্ত সন্ধান রয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সরে পড়েছে। যাওয়ার সময় অভ্যাসের বশে শেওড়া ডালের দাঁতন করেছে। আপনারা যা দেখছি মশাই স্বপ্ন রাজ্যে বাস করেন। এত কল্পনা করে পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া? আমি জানি আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র করে আসামি পাকড়েছিলেন। বেশ, আপনিও ধরুন না এই দাঁতন কাঠি থেকে, আমার আপত্তি কি? যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম তবে এটা সঙ্গে নিয়ে বেড়াই।
যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে এও আমার বিশ্বাস। কি রকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের দলের লোকেরা এই কাঠের পাতখানাও। পাতখানা কি? সে কথা পরে বলবো। আরেকটা সন্ধান দিয়েছে এই দাঁতন কাঠিটা। কি সেটা? সেটা এই যে দোষীর বা দোষীর দলের কারো দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই সে এরকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না। সম্ভবত সে বাঙালি এবং পল্লী গ্রামবাসী। হিন্দুস্তানিরা দাঁতন করে, কিন্তু দেখবেন ওরা শেওড়া ডালের দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে সাধারণত। এ লোকটা বাঙালি, এ বিষয়ে ভুল নেই। সেদিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শেওড়া ডালের গোড়াটা আমি তাকে দেখাইনি। কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা কি বলে আপনি মনে করেন? তিনি জিনিসটা দেখে বললেন, এটা তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করবেন। এটা আসামে মেসমি জাতির মধ্যে প্রচলিত একটা রক্ষা কবচ। দেখবে, আমার কাছে আছে। মিস্টার সোমের বাড়িতে নানান দেশের অদ্ভুত জিনিসের একটি প্রাইভেট মিউজিয়াম মতো আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলির মধ্যে থেকে সেই রকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আমি বললাম, আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। না না না, এটা ফুল নয়, নক্ষত্র, দেবতার প্রতীক। আর নিচে উপাসনাকারী মানুষের প্রতীক পশু। কোন দেশের জিনিস বললেন? নাগা পর্বতের নানান স্থানে এ কবচ ভীষণভাবে প্রচলিত, বিশেষ করে ডিব্রু, সদিয়া এইসব অঞ্চলে। আমি তার হাত থেকে আমার পাতটা নিয়ে তারপর বললাম, এই শেওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হয়? ভালো করে দেখে দেবো। আচ্ছা, বসো। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে একটু পরে ফিরে এসে বললেন, এটা 8-9 দিন আগে ভাঙা। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম আমার নিজের বাড়িতে। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের ওপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনো রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননীর মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না। বললাম, শোনো ননী, আবার এলাম তোমায় জ্বালাতে। কতগুলি কথা জিজ্ঞেস করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাত্রে তুমি কোথায় ছিলে? ননীর মুখ বিবর্ণ হয়ে গেল। বললে, আগে বলো কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, সামটায় শ্বশুর বাড়ি যেতে সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেল দেখে ওখানে আশ্রয় নিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না। খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল। আমায় তো পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে? শনিবার দুপুর বেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছেন কার মুখে শুনলে? আগে গায়ে ঢুকেই মাঠে কাঁপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে? তার নাম বলো। আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? আগে ঠিক তো মনে নেই, যদি হিরু না হয়। ননীর কথায় আমার সন্দেহ আরো বেশি হলো। সে রাত্রেও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরো জানলাম ননী সম্প্রতি কলকাতায় গিয়েছিল। আজ 2 দিন হলো এসেছে। ননীকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। নিশ্চয়ই একটা কিছু কাণ্ড ঘটাচ্ছে তলে তলে, কিছু বোঝা যাচ্ছে না,
দুদিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিলে গ্রামের মহিন শ্যাকরাকে সে ডেকে এনেছে আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন শ্যাকরার বয়স প্রায় 50-এর ওপর, নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য শ্যাকরা, ঘোড়প্যাচ জানে না বলেই মনে হলো। শ্রীগোপালকে বললাম, একে কেন এনেছো? এ কি বলছে শুনুন। কি মহিন কাকা, বলো। বাবু, ননি ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছে আজ 3-4 দিন আগে। দাম কত? 700 টাকা ভরি। হিসেব করুন। টাকা নগদ দিয়েছিল? হ্যাঁ বাবু, হ্যাঁ। সে টাকা তোমার কাছে আছে, নোট না নগদ? নগদ নগদ। টাকা নেই বাবু আমার কাছে, তাই টাকা নিয়ে মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গহনা গড়ি। 2-1 টাকাও নেই? না বাবু না, টাকা নেই। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটের শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার সে টাকা কি তারা বসিয়ে রেখেছে? শীতল পোদ্দার নাম? আমার সঙ্গে তুমি আজই একবার রানাঘাট চলো। বেলা 3টে ট্রেনে মহিন শ্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবল বড় খরিদ্দার একজন এনেছে মহিন। তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম, একটু কড়া এবং রুক্ষ স্বরে। সেদিন এই মহিনবাবু আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি। পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল ভয়ে। ভাবল এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। সে ভয় ভয় বললে, হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? তা দিয়েছিল। সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গিয়েছে। আমিও ওকে দেখানোর জন্য কড়া সুরে বললাম, ঠিক কথা বলো, টাকা যদি থাকে আনিয়ে দাও, তোমার ভয় নেই। চুরির ব্যাপার নয়, মহিনবাবুর কোনো দোষ নেই। তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না, কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকা বার করো। পোদ্দার মশাই, আমাদের কোনো ভয় নেই, বাবু বলেছেন টাকা যদি থাকে দেখান বাবুকে। কিন্তু বাবু একটা কথা, টাকা তো সবই সমান, টাকার গায়ে কি নাম লেখা আছে নাকি? সে কথায় তোমার দরকার নেই, নাম লেখা থাক না থাক, টাকা তুমি বার করো। শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে। বললে, সেদিনকার তহবিল আলাদা করা ছিল। সোনা বিক্রির তহবিল আমাদের আলাদা থাকে, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে যেতে হয় তো। টাকা হাতে নিয়ে দেখবার আগেই শীতল একটা কথা বললে, যা আমার কাছে আশ্চর্য বলে মনে হলো। সে বললে, বাবু, এগুলো কিন্তু পুরনো টাকা, পোঁতা টোতা ছিল বলে মনে হয়, এ চুরির টাকা নয়। আমি প্রায় চমকে উঠলাম ওর কথা শুনে। মহিন শ্যাকরার মুখ দেখি বিবর্ণ হয়ে উঠেছে। তুমি কি করে জানলে পুরনো টাকা? দেখুন না আপনিও হাতে নিয়ে, পুরনো কলঙ্ক ধরা রূপো দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে কারবার করছি যখন। কতদিনের পুরনো টাকায়? তা 20-25 বছরের তো হবেই। টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম 20 বৎসরের আগের কোনো সালের অঙ্ক টাকার গায়ে লেখা নেই। বললাম, মাটিতে পোতা টাকা বলে ঠিক মনে হচ্ছে? নিশ্চয়ই বাবু, পেতলের হাঁড়িতে পোতা ছিল, পেতলের কলঙ্ক লেগেছে টাকার গায়ে। আচ্ছা, তুমি এই টাকা আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগিরই এসে এই টাকা চাইবে, মনে থাকে যেন। শীতল পোদ্দার আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে অনুনয়ের সুরে বললে, দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী আমি নই বাবু। মহিন আমার পুরনো দেনাদার আর খদ্দের, ও কোথা থেকে টাকা এনেছে তা আমি কেমন করে জানবো বাবু, বলুন। মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখি ও ভয়ে কেমন বিবর্ণ হয়ে উঠেছে। বললাম, কি মহিনবাবু, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন বাবু? দেখলাম ওর সর্বশরীর যেন থরথর করে কাঁপছে।
কেন? ওর এত ভয় হলো কিসের জন্য? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তার একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সে বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর। প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নতুবা পদে পদে ঠকতে হবে। ননী ঘোষ তো আছেই এর মধ্যে। এ সন্দেহ আমার এখন বদ্ধমূল হলো। বিশেষ করে টাকা দেখবার পর আদৌ সে সন্দেহ না থাকারই কথা, কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন শ্যাকরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে ভাবলাম। মহিন ও কামরায় একপাশে বসে আছে। সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানলা দিয়ে বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। মহিনের যোগাযোগে ননী ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এ কাজ করেছে। কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ আসলে নির্দোষ? তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননী তা জানত। মহিন শ্যাকরা সে খবর কি করে রাখবে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক। যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, সবাই জানে। মহিনকে বললাম, তোমার দোকানে অনেকে বেড়াতে যায় তাই না? মহিন যেন চমকে উঠে বললে, হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাইও যেতেন? যেতেন বই কি, তার যেতেন বই কি বাবু। গিয়ে গল্প টল্প করতেন? তা করতেন বই কি বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? সেটা তার স্বভাব ছিল, সে কথাও বলতেন মাঝে মাঝে। ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাব ছিল? আমার দোকানে আসতো গহনা করাতে, আমার খুঁজতে, এ থেকে যা লাভ। তাছাড়া সে আমার গায়ের লোক। খুব মাখামাখি ভাব আর এমন কি থাকবে, এই যেমন থাকে আর কি। তুমি আর ননী দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগাভাগি করে নিয়েছো তাই না? এই প্রশ্ন করেই আমি ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলাম। ভয়ের রেখা ফুটে উঠল ওর মুখে। ও আমার মুখের দিকে বড় বড় চোখ করে বললে, কি যে বলেন বাবু, আমি মহত্তার পাতক হব টাকার জন্যে? দোহাই ধর্ম, আপনাকে সত্যি কথাই বলছি বাবু। কিছু বুঝতে পারা গেল না। কেউ কেউ থাকে নিপুণ ধরনের স্বাভাবিক অভিনেতা, তাদের কথাবার্তা হাবে ভাবে বিশ্বাস করলেই ঠকতে হয়। এ আমি কতবার দেখেছি। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। শ্রীগোপাল বললে, থানা থেকে দারোগা বাবু আর ইন্সপেক্টর এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গহনার কথা কিছু বললে নাকি তাদের? না বাবা, আমি কেন সে কথা বলতে যাব? আমাকে কোনো কথা তো বলে দেননি। বেশ করেছো। ওরা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সে কথা কিছু বলেননি। আমি তাদের দিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা পারবেন বলে আমার ধারণা নেই। বিকেলের দিকে আমি নির্জনে বসে অনেকক্ষণ ভাবলাম। আমার দৃঢ় বিশ্বাস মিশমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনির যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠেছে ক্রমশ। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি, তবে তারা এক্ষুনি ননীকে গ্রেপ্তার করে। কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে, সে টাকা যে ননী ঘোষ দিয়েছিল মহিনকে, তার প্রমাণ কি? মহিনের কথার ওপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন শ্যাকরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছেন। পোতা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননীর ওপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যার সময় দেখা করলাম। ওকে দেখেই কিন্তু আমার মনে কেমন সন্দেহ হলো। লোকটার মধ্যে কোথায় কি গলদ আছে। ও খুব সাচ্চা লোক নয়। আমাকে দেখে প্রতিবারই ও কেমন হয়ে যায়। লোকটা ধূর্তও বটে, ওর চোখ মুখের ভাবেও সেটা বোঝা যায় বেশ। ওকে জিজ্ঞেস করলাম, তুমি মহিন শ্যাকরার দোকান থেকে তাবিজ গড়িয়েছ সম্প্রতি? ননী বিবর্ণ মুখে আমার দিকে চেয়ে বললে,
হ্যাঁ তা হ্যাঁ বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, আমরা 3 পুরুষে ঘি মাখনের ব্যবসা করি। টাকা হাতে যা ছিল তা ভাবলাম নগদ টাকা পাড়া গায়ে রাখা। টাকা নগদ দিয়েছিলে না নোটে? নগদ। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির টাকা? হ্যাঁ বাবু। ননিকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননি অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বার করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কি একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা কইছেন। আমাকে দেখে শ্রীগোপাল বললে, এই যে আসুন, চা খাবেন? না এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায়, আর ইনি জানকীনাথ বড়ুয়া, আমাদের পাড়ার জামাই, আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু একটু মানে ওকে সব বলেছিলাম, মানে। আমি বুঝলাম, জানকী বড়ুয়া আর যাই হোক, সে আমার প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার উপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আরেকজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থেমে গিয়েছে। আমি জানকীবাবুকে বললাম, আপনি কি বুঝছেন? কি সম্বন্ধে? খুন সম্বন্ধে। কিছুই না, তবে আমার মনে হয় এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনা লোক ভিন্ন এ কাজ হয়নি। ননী ঘোষের সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে চাইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। আমার ওপর তাহলে আদৌ আস্থা নেই ওর দেখছি। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতাবোধেরই জয় হলো। বললাম, ননী ঘোষের কথা আপনাকে কি বললে? কেন, শ্রীগোপালের মুখে সব শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? খুব করি। তার সঙ্গে এখনই দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসেব লেখা হতো। দেখুন না, ভালোই তো। হঠাৎ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আচ্ছা, আপনি ঘটনাস্থলে ভালো করে খুঁজেছিলেন? হ্যাঁ, খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? আমি জানকীবাবুর এই প্রশ্নে দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দা হন, তবে তার পক্ষে অন্য একজন সমব্যবসায়ী লোককে এ কথা জিজ্ঞেস করা শোভনতা ও সৌজন্যের বিরুদ্ধে, বিশেষত যখন আগে থেকেই এ ব্যাপারে অনুসন্ধানে আমি নিযুক্ত আছি। আমি নিষ্পৃহভাবে উত্তর দিলাম, না, এমন বিশেষ কিছু না। তাহলে কিছুই পাননি? না, এমন বিশেষ কিছু না। জানকীবাবু পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে কিছুই পাননি? কিছুই না তেমন। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলবার আমার ইচ্ছে হলো না। জানকীবাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ব্যতীত কি আমারই বোঝবার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত ও বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এই দেশে, এ আমি হলফ করে বলতে পারি। জানকীবাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম, তুমি একে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা বলেছি। আমি ওকে তিরস্কারের সুরে বললাম, আমাকে তোমার বিশ্বাস না হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত ঘটনা সূত্রগুলি তোমার অন্য ডিটেকটিভকে দেওয়ার কি অধিকার আছে? শ্রীগোপাল চুপ করে রইল। ওর নির্বুদ্ধিতায় ও অবিবেচকতায় আমি যার পর নাই বিরক্তি বোধ করলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন শ্যাকরার সঙ্গে একবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয় ভয় একটা টুল পেতে দিল বসবার জন্যে। আমি বললাম, মহিনবাবু, একটা সত্যি কথা বলবে? কি বলুন? তোমার সঙ্গে ননির ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে। মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থেকে বললে, ননি বলেছে বুঝি? সব মিথ্যা কথা ওর বাবু, সব মিথ্যা, সব। ঝগড়া হয়েছিল তাহলে? সত্যি বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বললে,
হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ। আমি সে কথা বলিনি, ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞেস করেছি। হ্যাঁ 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 বাবু, হয়েছিল। কি নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার। সোনার দর নেই বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্য বলেছিলে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে? তা না। ঠিক করে বলো। না বাবু, না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনত, তাই ভাবছো বুঝি? মহিন শেখরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বললে, বাবু, তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দেব? মহিন আমার পা জড়িয়ে ধরে বললে, দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। বাচ্চা কাচ্চা নিয়ে মারা পড়বো বাবু, বাচ্চা কাচ্চা নিয়ে মারা পড়বো একেবারে। তাহলে সত্যি কি সেটা বলো। তখন আমিও লুটের টাকা বললে সন্দেহ করিনি। কি করে করব বলুন বাবু? তা কি করে সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু, শ্রীগোপালই আমায় বললে আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গহনার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে, তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্যে তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছন দিক থেকে শিগগির হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিশমি জাতির কবজ ও দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটা সাদা মতো কি কিছু দূরে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে চড়ছে আবার। অন্ধকারের জন্যে ভয়ে যেন বুকের রক্ত হিম করে দিলে। এই বনের পরেই গাঙ্গুলি মশায়ের বাড়ি। গাঙ্গুলি মশায়ের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে সে কড়া গলায় হাঁকলে, কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কে আপনি? আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল একটা মনুষ্য মূর্তি, এবং টর্চের আলো আধার কেটে গেলে দেখলাম সেই জানকী বাবু, ডিটেকটিভ। বিস্ময়ের সুরে বললাম, আপনি কি করছিলেন অন্ধকারে বনের মধ্যে? আমি ও, বুঝেছি। কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম এখানে। না, কিছু না। তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলিয়ে গিয়ে ভদ্রলোক শুধু অপ্রতিভ নয়, যেন হঠাৎ ভীত ও বিব্রত হয়ে পড়েছেন। কি মুশকিল! এসব পাড়াগায় শহরের মতো বাথরুমের বন্দোবস্ত না থাকাতে সত্যিই অনেকের বড়ই অসুবিধা হয়। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে এই অন্ধকারে গাঙ্গুলি মশায়ের ভূত বলে মনে হয়েছিল ভেবে আমার খুব হাসি পেল। ভদ্রলোককে কি বিপন্নই করে তুলেছিলাম। সেদিন সন্ধ্যার পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি। এমন সময় জানকীবাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। জানকীবাবু দেখলাম বেশ মজলিশি লোক। চা খেতে খেতে তিনি নানা মজার গল্প বলতে লাগলেন। আমায় বললেন, আমি তো মশাই গাঁয়ের জামাই, আর 14 বছর বিয়ে করেছি। কাকে না চিনি বলুন গ্রামে? সকলেই আমার আত্মীয়। আপনি এখানে প্রায়ই যাতায়াত করেন, তাহলে তো হবেই আত্মীয়তা। আমার স্ত্রী মারা গিয়েছে আজ বছর 3। তারপর আমি প্রায়ই আসি না। তবে শাশুড়ি ঠাকুরন বৃদ্ধ হয়ে পড়েছেন, আমায় আসার জন্য চিঠি লেখেন, না এসে পারি না। আচ্ছা, ছেলে পুলে কি আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গিয়েছে। এখন আর কিছুই নেই। ও, হঠাৎ জানকীবাবু আমার মুখের দিকে চেয়ে আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? আমার বিশেষ কৌতূহল এ সম্বন্ধে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের সমান ছিলেন, বড় স্নেহ করতেন আমায়।
তার খুনের ব্যাপারে একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই। আমার মনে কোনো অহংকারের নেই মশাই। আমি এ খুনের কিনারা করি বা আপনি করুন বা পুলিশই করুক, আমার পক্ষে সব সমান। যার দ্বারা হোক, কাজ হলেই হলো। নাম আমি চাইনি। নাম কে চায় বলুন, আমিও নয়। তবে আসুন না, আমরা মিলেমিশে কাজ করি। পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তারা তো এতে খুশি হবে। বেশ, তবে কাল থেকে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো কিছু সূত্র পেয়েছেন কিনা আমায় বলুন। আমি যা পেয়েছি আপনাকে বলি। আমি এখানে এখন বলবো না, পরে আপনাকে জানাবো। ননী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করেন? সেদিন তো আপনাকে বলেছি, ওকে আমার সন্দেহ হয়। আপনি ওকে সন্দেহ করেন? নিশ্চয়ই করি। আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? সেই গহনা ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। তা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও যথেষ্ট। মহিন শ্যাকরাকে নিয়ে তো আমি মহিনকে সন্দেহ করি নে। কেন বলুন তো? মহিন তো খাতা লিখতো না গাঙ্গুলি মশায়ের, ভেবে দেখুন কথাটা। না, সেসব আমিও ভেবেছি, তাতেও জিনিসটা পরিষ্কার হয় না। চলুন না, দুজনে একবার ননির কাছে যাই। তার কাছে আমি গিয়েছিলাম, তাতে কোনো ফল হবে না। হিসেবের খাতাখানা কোথায়? পুলিশের জিম্মায়। আপনি ভালো করে দেখেছেন খাতাখানা? দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারিনে ভালো করে। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আরো অনেকের হাতের লেখা তাতে আছে। কার কার? জানো কি বাবু, এই প্রশ্নটা করে আমার মুখের দিকে যেন উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের প্রতীক্ষায় চেয়ে রইলেন। আমি মৃত মুসলমান ভদ্রলোকটির ও স্কুলের ছাত্রটির কথা তাকে বললাম। জানো কি বাবু বললেন? ও এই, সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। যা শুনেছেন তার বেশি আমারও কিছু বলার নেই। পরদিন সকালে ননী ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বললে, বাবু, আপনার সঙ্গে একটা কথা আছে। কি? জানো কি বাবু, এ গাঁয়ের জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন, তাতে আমি মনে বড় কষ্ট পেয়েছি বাবু। বাবু, যদি কোনো দোষ করে থাকি, পুলিশে দিন, গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননি, আমি সব বুঝি। পুলিশে দেবার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছ? বাবুও কি আমাকে এখনো সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাস, এখন যেই করুক, ননি তার মধ্যে নিশ্চয়ই জড়িত। অথচ ও ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। বললাম, সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, আপনি আমাকে যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপর আছে। ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পাড়ে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পরে আহারাদি সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে দিয়ে নিদ্রা দেবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম হলো না, এবং বোধহয় সেই জন্যেই সেই রাতে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সেও এক কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমোট কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়ার দেওয়া জানলা, জানলার সামনাসামনি দরজা। পশ্চিম দিকের দেওয়ালে জানলা নেই, একটা ঘুলঘুলি আছে মাত্র। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রার ভাব এসেছে। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচেই যেন কার পায়ের শব্দ শোনা গেল। গরু কি ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র নয়, বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেদিক থেকে আমার শিয়রের জানলার কাছে এসে থামল। তখনও আমি ভাবছি ওটা গরুর পায়ের শব্দ। এমন সময় আমার বিস্মিত দৃষ্টির সামনে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার একটা লম্বা হাত একেবারে আমার বুকের কাছে এসে পৌঁছলো। হাতে ধারালো একখানা সোজা ছোড়া, অন্ধকারেও যেন ঝকঝক করছে। ততক্ষণে আমার ঘোর কেটে গিয়েছে। আমি তাড়াতাড়ি পাশমোড়া দিয়ে ছোড়া সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। পরক্ষণেই কে এক জোর ঝটকায় লাঠিখানা আমার হাত থেকে ছিনিয়ে নিলে।
সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগের আঘাতে আমার হাতের কবজি ও বুকের খানিকটা চিরে রক্তারক্তি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে টর্চ জেলে দেখি বিছানা রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। তখনই ন্যাকড়া ছিঁড়ে হাতে জলপট্টি বেঁধে লণ্ঠন জ্বাললাম। লাঠির অগ্রভাগে ধারালো ছোড়া বাঁধা ছিল। আমার বুক লক্ষ্য করে ঠিক কুরুলের কাপের ধরনে লাঠি উঠিয়ে কোপ মারলেই ছোড়া পিছনের দিক থেকে বুক ফুঁড়ে বেরোতো। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার বিছানার পাশে কিংবা আমার ওপরে ফেলে রাখলেই আমি যে আত্মহত্যা করেছি এ কথা বিশেষজ্ঞ ভিন্ন অন্য লোককে ভুল করে বোঝানো চলতো। আমি নিরস্ত্র ছিলাম না, মিস্টার সোমের ছাত্র আমি। আমার বালিশের তলায় 6 নলা অটোমেটিক ওয়েবলি লুকোনো। সেটা হাতে করে তক্ষুনি বাইরে এসে টর্চ ধরে ঘরের সর্বত্র খুঁজলাম। জানলার কাছে জুতো শুদ্ধ টাটকা পায়ের দাগ। ভালো করে টর্চ ফেলে দেখলাম, কি জুতো, রাবার সোল না চামড়া? অন্ধকারে ভালো বোঝা গেল না। এক্ষুনি এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু তার কোনো উপকরণ দুর্ভাগ্যের বিষয় আজ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমনই রাতে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছেন। আমি শ্রীগোপালের বাড়ি গিয়ে ডাকলাম, শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো! শ্রীগোপাল, শুনতে পাচ্ছ? ওঠো! কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, আমি 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 সব বলছি। শ্রীগোপাল একটা কেরোসিনের কুপি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে অবাক মুখে বার হয়ে এসে বলল, কে? ও আপনি? এত রাতে কি মনে করে? চলো বসি, আমি সব বলছি। এক গ্লাস জল খাওয়াও তো দেখি। চা খাবেন? স্টোভ আছে, চা খোর আমি সব মজুত করে রেখে দিই। চা খেয়ে আমি আর বসতে পারছি না, ঘুমে যেন চোখ ঢুলে আসছে। শ্রীগোপাল বললে, বাকি রাতটুকু আমার এখানে শুয়ে কাটিয়ে দিন। ব্যাপার সব শুনে শ্রীগোপাল বললে, এর মধ্যে ননি আছে বলে মনে হয়। এ তারই কাজ? না। না? বলেন কি? না, এই ননির কাজ নয়। কি করে জানলেন? এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। বাংলাদেশের পাড়া গায়ে ছোড়ার ব্যবহার নেই। আচ্ছা, তবে? এ কাজ যে করেছে সে বাংলার বাইরে থাকে। তুমি কাউকে রাতের কথা বলো না কিন্তু। আপনাকে খুন করতে আসার উদ্দেশ্য? আমি দোষী খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি। এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হলো। আমি উঠে আমার ঘরে চলে গেলাম। জানলার বাইরে সেই পায়ের দাগ তেমনই রয়েছে। রাবার সোলের জুতো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ক নম্বরের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এ গ্রামে ডাক্তার নেই ভালো। মামার বাড়ি গিয়ে ক্ষতস্থানটা দেখিয়ে ওষুধ নিয়ে আসব। ঘরের মধ্যে জামা গায়ে দিতে মনে হলো আমার ঘরের মধ্যে কে যেন ঢুকেছিল। কিছুই থাকে না ঘরে, একটা ছোট্ট চামড়ার সুটকেস, তাতে খানকতক কাপড় জামা। কে ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাতরে কি খুঁজেছে। কাপড় জামা বা একটা মানি ব্যাগে গোটা 2 টাকা ছিল, সেগুলি নেয়নি। বালিশের তলা, এমনকি তোষকটার তলা পর্যন্ত খুঁজেছে। আমি প্রথমটা ভাবলাম এ কোনো ছিঁচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি। তবে কি রিভলভারটা চুরি করতে এসেছিল? সেটা আমার পকেটে আছে অবশ্যই, সে উদ্দেশ্য থাকা বিচিত্র নয়। জানকীবাবুকে ডেকে সব কথা বললাম। জানকীবাবু শুনে বললেন, চলুন জায়গাটা একবার দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন। তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। বললাম, দেখলেন তো? টাকা করি কিছু যায়নি? কিছু না। আর কোনো জিনিস ছিল আপনার ঘরে? কি জিনিস? অন্য কোনো দরকারি মানে মূল্যবান? এখানে মূল্যবান জিনিস কি থাকবে? তাই তো। হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিশমিদের সেই কবজ আর দাঁতন কাঠির টুকরোটা আমি এই ঘরেই কাল পর্যন্ত রেখেছিলাম, কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাওয়ার সময় সেই জিনিস দুটি আমি পকেটে করে নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত সেই দুটি আমার পকেটেই আছে, কিন্তু কথাটা
জানকীবাবুকে বলি বলি করেও বলা হলো না। জানকীবাবু যাওয়ার সময় বললেন, ননির উপর আপনার সন্দেহ হয়? হয় খানিকটা। একবার ওকে ডাকিয়ে দেখি। এখন নয়, আমি মামার বাড়ি যাই, তারপর ওকে ডেকে জিজ্ঞেস করবেন। কিছুক্ষণ পরে আমি জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে মামার বাড়ি চলে এলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে, মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন। আমায় বললেন, আজই ফিরলেন? তার কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ আমার মনে পড়ল মিশমিদের কবচখানা আমার পকেটেই আছে এখনো। সামনে রাত আসছে আবার, ও জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি। মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধহয়। জানকীবাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয় জিনিসটা দেখিয়ে। কিন্তু ভাবলাম এ জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে ওই সঙ্গে। হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেন না, দরকার কি দেখানোর। জানকীবাবুর শ্বশুরবাড়ি শ্রীগোপালের বাড়ির পাশেই। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি তাকে আরো জিজ্ঞেস করবার জন্যে সেখানে গিয়ে বসলাম। বুড়ি বলল, এসো দাদা, বসো বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, এই তোমরা ভালো থাকলেই আমরা ভালো। আচ্ছা, আপনি বুঝি একাই থাকেন? আর কে থাকবে বলো, আমার আছেই বা আর কে। একটা মেয়ে ছিল, সেও তো মারা গিয়েছে। ও, তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি আর করবো দাদা, এই অদেষ্টে দুঃখ থাকলে কি আর কেউ ঠেকাতে পারে? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বুড়ির সামনের গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো, তামাক পাতার মতো ঈষৎ লালচে। পাতার বোনা ওরকম টোকা বাংলাদেশের পাড়াগাঁয়ে ওরকম কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, দিদিমা ও জিনিসটা কি, এখানে তৈরি হয়? না গো, ওটা এ দেশের নয় দাদা। ও, কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই জানকীবাবু বুঝি? হ্যাঁ গো দাদা, ওই আসামে চা বাগানে থাকতো কি না, ওই আগের বছর এনেছিল। হঠাৎ আমার মনে কেমন একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হতে পারে? একটা ক্ষীণ সূত্র মিলছে। আমি বললাম, জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, অনেক দিন ছিল, এখন তো আর থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কি না, তবু আমার জামাই মাঝে মাঝে আসে। এই গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে তার বড় ভাব ছিল, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। এই বুড়োটা খুন হয়েছে শুনে আমার জামাইয়ের যে কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পরে এলেন উনি? ওই 3-4 দিন পরে গো দাদা। আচ্ছা, আপনার মেয়ে মারা গিয়েছেন কতদিন হলো দিদিমা? তা ধরো ওই বছর 3 হলো, এই শ্রাবণে। মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনি আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? বছর 2 তো আর আসেনি গো, মনটা তো খারাপ হয়, বুঝতেই তো পারো দাদা। এই তারপর এলো একবার শীতকালে, এই মাসখানেক এখানে রইলো, বেশ মনে লেগে গেল, সেই থেকে এখানেও প্রায়ই আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। আমায় জিজ্ঞেস করলেন, এই যে বেড়াচ্ছেন বুঝি? চলুন ঘুরে আসা যাক একটু, আপত্তি আছে? হ্যাঁ হ্যাঁ, চলুন না যাই।
আচ্ছা জানকী বাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? হ্যাঁ, খানিকটা করিও বটে, খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজের ওতে একেবারেই বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে ঢের বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে এমন একটা কাণ্ড করলেন, যাতে আমি স্তম্ভিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য। কাণ্ডটা এমন কিছু নয়, খুবই সাধারণ। জানকীবাবু পথের পাশে ঝোপের জঙ্গলের দিকে চেয়ে বললেন, দাঁড়ান, একটা দাঁতন ভেঙে নি, সকালবেলাটা। তারপর তিনি আমার সামনে পথের ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্যে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম অতি অল্পক্ষণের জন্যে। পরক্ষণেই আমি সামলে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি, সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটা এনেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনই ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা। কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে, তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ সম্পর্কের ঘনিষ্ঠতা ইত্যাদিকেও আদৌ আমল দেবে না। জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জাগল মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে উঠে গিয়ে দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। দারোগা বাবু আমায় দেখে বললেন, কে, কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেইখানা একবার দরকার। ব্যাপার কি শুনে? এখন কিছু বলছি না, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কি রকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখার ছিল অভাব, তাই না? সে তো আমি আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়া যেতে পারে? জোগাড় করতে চেষ্টা করছি, যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি নিজে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসব। ওয়ারেন্ট বের করতে আমার যতটুকু সময় লাগবে, বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। সে ভাববেন না। যদি আপনার সংগৃহীত প্রমাণের জোর থাকে, তবে বাকি সব আমি করে নেব। এই কাজ করছি আজ 17 বছর। আমি গ্রামে ফিরে 1 মিনিট চুপ করে বসে রইলাম। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। শুনলাম জানকীবাবু মাছ ধরতে গিয়েছেন কোথাকার পুকুরে। আর মাত্র 2 দিন তিনি এখানে আছেন। এই 2 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। আমি বললাম, দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠাতেন শুনেছি। না না দাদা, ও কথা তুমি কার কাছে শুনেছ? আমার জামাই তেমন লোকই নয়। ও, পাঠান না? আরো উল্টে নেয় ছাড়া দেয় না। মেয়েটা থাকতে তো বোঝা দিত, এখন তো একেবারে উপর হাতটিও করে না কোনোদিন। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো নিশ্চয়ই? তা ওই কখনো সখনো করে। বছরে একবার ওই বিজয়ার প্রণাম জানিয়ে একখানা লেখে। খাম না পোস্ট কার্ড? খাম না, ওই রেজিস্টারি চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলে গো জামাইও পর হয়ে যায়, বুঝলে? তার কি আর কোনো দাবি দাওয়া থাকে দাদা? 2 লাইন লিখে সব কাজ সেরে দেয়। কই দেখি, আছে নাকি সেই চিঠি? ওই চালের বাতায় গোঁজা আছে, একটু দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্ট কার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালাম। বৃদ্ধা বললেন,
হ্যাঁ হ্যাঁ, ওই চিঠিটাই গো দাদা। আরও দু একটা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম সঙ্গে করে। জানকীবাবু যদি এ কথা এখন শুনতেও পান যে তার লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানার দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। দু একটা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। তবুও একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়া দরকার, তাই নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখনও সব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন। একে একে সব বলবো আপনাকে, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়, সব বললাম তাকে খুলে। তিনি বললেন, একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবুত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে, যেটা সূত্র ধরে অপরাধী বের করতে বড় সাহায্য করে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র। সব হিসেব নিকেশ কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে, শেওড়া ডালের দাঁতন করে, তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখা হুবহু মিল। এই ধরনের ব্যাপার হয়তো 3000-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে তাই ধরে নিতে হবে ও সেই লোকই। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করি। তিনি বললেন, আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করব। ওয়ারেন্ট বার হয়েছে? এখনো হাতে পাইনি, তবে আজকালকের মধ্যেই পেয়ে যাব। গ্রামে ফিরে 2-3 দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে খবর পাঠালাম যে আসতে হবে। পকেটে মিশমিদের কবজখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে বেরোলাম এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জনে গায়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় ওসপার। জানকীবাবু বললেন, আপনার কাজ কত দূরে গেল? 1 পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ পেয়েছেন? না পেলে কি আর বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? কে বললে? আমি শুনলাম যেন সেদিন কার মুখে। না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার সন্দেহ তীব্র হলো। জানকীবাবু এ কথা লুকোতে চান কেন? তবে কি তিনি মিশমিদের কবচ হারানো এবং বিশেষ করে সেখানে যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে তবে তার গুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত? আমি তখন আমার কর্তব্য স্থির করে ফেলেছি। বললাম, মানে অন্য কেউ বলেনি, আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুর বাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসাম সদিয়া অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। মিশমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে। এটা আপনার ভুল ধারণা। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিশমিদের কাঠের কবজখানা বের করে তার সামনে ধরে বললাম, দেখুন দেখি এই জিনিসটা কি চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তার বাড়ির পেছনে এটা কুড়িয়ে পাই। আসামে মিশমি জাতের মধ্যে এই ধরনের কাঠের কবজ পাওয়া যায় কি না তাই। আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পক্ষণের জন্য। পর মুহূর্তেই ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবচশুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেবার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি দুহাতেই আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার জুজুৎসুর আড়াই প্যাচের জন্যে তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত 3 হাত দূরে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। আমি হেসে বললাম, এ লাইনে যখন নেমেছেন তখন অন্তত 2-1টা প্যাঁচ জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকীবাবু। কবজ আমার কাছ থেকে কেড়ে নিতে আপনি পারবেন না। কবজ আপনাকে ছেড়ে দিয়েছে, এখন এটা আমার হাতে। এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। কি বলছেন আপনি?
থানার দারোগাবাবু কাছেই ছিলেন। আমার ইঙ্গিতে তিনি এসে হাসি মুখে বললেন, দয়া করে একটু এগিয়ে আসুন জানকী বাবু, খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই হাতকড়া লাগাও। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকীবাবুর হাতে হাতকড়ি লাগালো। জানকীবাবু কিছু বলতে চাইলেন। দারোগাবাবু বললেন, আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে, বুঝে সুঝে কথা বলবেন। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরো অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার 5 দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা রেখেছেন। পুলিশের থানা তল্লাশিতে তার কাগজ বার হয়ে পড়ল। তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয় আমার আগ্রহ ছিল জানবার। জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম, তখন তার প্রতি দণ্ডাদেশ হয়ে গিয়েছে। আমাকে দেখে জানকীবাবু ভ্রু কুঞ্চিত করলেন। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় কর্তব্য পালন করতে হয়েছে, তা বুঝতেই পারছেন। থাক, হতেই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচরে পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গাঁয়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার টাকা কড়ির হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালে এর জবাবদিহি দিতে হবে যখন, তখন কি করবেন ভাবলেন না একবার? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেব। বিরক্ত করবেন না। লোকটা সত্যি অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত করেছে, অথচ এখনো মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আমি বললাম, আপনি সংসারে একা, ছেলেপুলে নেই, স্ত্রী নেই, তারা স্বর্গে গিয়েছেন, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তারা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকীবাবু চুপ করে রইলেন। এবার আমি ভাবলুম ওষুধ ধরেছে। আগের কথাটা আরো সুস্পষ্টভাবে বললাম, জানি না আর জানকীবাবুর হৃদয়ে নিভৃত কোণে তাঁর পরলোকগত স্ত্রী পুত্রের জন্য এতটুকু স্নেহপ্রীতি আছে কিনা, কিন্তু আমার যতদূর সাধ্য তাঁর মনের সেই দিকটাতে আঘাত দেবার চেষ্টা করলাম। বহুদিনের মরচে পড়া হৃদয়ের দোর যদি এতটুকু খোলে। বললাম, ভেবে দেখুন জানকীবাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এই যে কত বড় পাপের কাজ, তা যদি আজও বোঝেন, তবু অনুতাপের আগুনে হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে, মহাপুরুষেরা বলেছেন। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষদের বাণী তা বলে মিথ্যে হয়ে যাবে না। জানকীবাবু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললেন, মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয়, তার স্বীকার করবেন বোধহয়। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করাবার সুবিধে করে দিই, যাতে তার পরকাল ভালো হয়। আচ্ছা, আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন বলি, বসুন। বেশ কথা, বলুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। আমি ব্যবসা করতুম, শুনেছেন তো। ব্যবসা ফেল পড়ে কপর্দক শূন্য হয়ে পড়েছিলাম। চারিদিকে দেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাখসই কৈফিয়ত হলো না। আমি তা জানি, দুর্বল মন আমাদের, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি ওই কবজখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানা কি? না। কবে পারলেন?
আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবচের বিষয়ে সব জেনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আপনি কেন আবার এ গ্রামে এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি। কবচখানা হারিয়ে গিয়েছিল খুনের রাত্রেই, সেখানা খুঁজতে এসেছিলেন। ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশায়ের বাড়ির পেছনের জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন, দিনমানে না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওখানেই যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়ল ওই জঙ্গলে দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে, তাই। আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। বললাম, সব কথা খুলে বলুন। আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিসফিস করে কথা বলতে লাগলেন, যেন তার গোপনীয় কথা শোনবার জন্য জেলে সেই ক্ষুদ্র কামরার মধ্যে কেউ লুকিয়ে ওত পেতে বসে রয়েছে। তার এ ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ভয়ে দুঃখে লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমায় বললেন, ওখানা এখন কোথায়? এক্সিবিট হিসেবে কোর্টেই জমা আছে। তারপর কে নিয়ে নেবে? আপনার সম্পত্তি আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে জানকীবাবু ভয়ে যেন কোনো অদৃশ্য শত্রুকে দুহাত দিয়ে ঠেলে দেবার ভঙ্গিতে হাত নাড়তে নাড়তে বললেন, না না, আমিও চাইনে আমার ওয়ারিশান কেউ নেই। ও আমি চাইনে ওই সর্বনেশে কবচই আমাকে আজ এই অবস্থায় এনেছে। আপনি জানেন না ও কি? এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন, যা বলবার ইচ্ছে ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না বা ইচ্ছে করেন না। আমি বললাম, আপনি যদি না নিতে চান আমি কাছে রাখতে পারি। আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন। আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু। তবু এখন ভেবে দেখছি আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার উপর আমার রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, ও কবচ আপনি কাছে রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা, সংক্ষেপে বললাম ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্য আজ জানকীবাবুর কাছে এসেছিলাম সেই উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওর মুখ থেকে কবচের ইতিহাস কিছু শুনবো বলে। আমার ওভাবে কথা পাড়বার মূলে এই একটা উদ্দেশ্য ছিল। অনুনয়ের সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এ আমি আগেই বুঝেছিলাম। সুতরাং আমি তাচ্ছিল্যের সুরে বললাম, আমার কোনো কুসংস্কার নেই, জানবেন। জানকীবাবু খোঁচা খেয়ে উদ্দীপ্ত হয়ে উঠে বললেন, কুসংস্কার কাকে বলেন আপনি? আপনার মতন ওই সব মন্ত্রতন্ত্র কবচে বিশ্বাস, ওর নাম যদি কুসংস্কার না হয় তবে কুসংস্কার আর কাকে বলবো? জানকীবাবু ক্রোধের সুরে বললেন, আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন? আমি পূর্বের মতো তাচ্ছিল্যের সুরেই বললাম, আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবচ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনি হন আমার তা জানবার দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানা গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন তার সঙ্গে সেখানা আছে জানেন? তা জানি নে, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর হবে। আর আমার সঙ্গে কবচ আছে 7 বছর, কিন্তু থাকবে। জানকীবাবু চুপ করলেন, আর যেন তিনি মুখই খুলবেন না এমন ভাব দেখালেন। আমি বললাম, বলুন না কি বলতে চাইছিলেন। আজ যে আমি একজন খুনি তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্যে। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট হতে পারতাম। ব্যবসাতে লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়? আমার বুকে সাহস ছিল। লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ তা আমায় করতে দেয়নি।
ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম। আজ প্রায় 25 বছর আমি সদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরো 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দফলা, মিরি, মিশমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশ বন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশ বন অত্যন্ত বেশি। কখনো গিয়েছেন ওদিকে? না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি শিলং যাওয়ার পথে। সেই পাহাড়ি বাঁশ বনে বন কাটবার জন্য ঢুকে দেখলাম এক জায়গায় একটা বড় শাল গাছের নিচে আমাদের দেশের বৃষকাষ্ঠের মতো লম্বা ধরনের কাঠের খোদাই এক বিকট মূর্তি, দেবতার বিগ্রহ। কুলিরা বলল, বাবু, এ মিশমিদের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন না। সঙ্গে ক্যামেরা ছিল। শখ হলো মূর্তিটার ফটো নেব। কুলিরা বারণ করল। তাদের কথায় কর্ণপাত না করে ক্যামেরা তেপায়ার উপর দাঁড় করালাম। এমন সময় একজন বৃদ্ধ মিশমি এসে তাদের ভাষায় কি যেন বলল। একজন কুলি সে ভাষা জানতো। সে বললে, বাবু, ফটো নিও না, ও বারণ করছে। অন্য এক কুলিও বলল, বাবু, এরা জব্বর জাত, সরকারকে পর্যন্ত মানে না। ওদের দেবতাকে অপমান করলে গা শুদ্ধ তীর ধনুক নিয়ে এসে হাজির হয়ে আমাদের সবগুলোকে গাছের সঙ্গে গেঁথে ফেলবে। ওরা দুনিয়ার কাউকে ভয় করে না, কারও তোয়াক্কা রাখে না। ওদের দেবতার ফটো খিঁচবার দরকার নেই। ক্যামেরা বন্ধ করলাম। এতগুলো লোকের কথা ফেলতে পারলাম না। তারপর নিজের কাজকর্ম সেরে যখন জঙ্গল থেকে ফিরলাম, তখন আর একবার সেই দেবমূর্তি দেখবার আগ্রহ হল। সন্ধ্যার তখন বেশি দেরি নেই। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়া, গহন পথে বন্যজন্তুদের অতর্কিত আক্রমণের ভয়, বেণুবন শীর্ষে ক্ষীণ সূর্যালোক ও পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা সকলের মনে একটা রহস্যের ভাব এনে দিয়েছে। কুলিদের বারণ সত্ত্বেও আবার সেখানে গেলাম। সবাই ভীত বিস্মিত হয়ে উঠল যখন সেখানে গিয়ে দেখলাম কিছু সময় আগেই সেখানে একটি শিশু বলি দেওয়া হয়েছে। শিশুটির ধর ও মুন্ড পৃথক পৃথক পড়ে আছে কাঠে খোদাই বৃষকাষ্ঠ জাতীয় দেবতার পাদমূলে। অনেকটা জায়গা নিয়ে কাঁচা আধ শুকনো রক্ত। সেখানে সেদিন আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আমার কি কুগ্রহ মশাই! আর যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়, কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু, আপনি কলকাতার লোক, এসব দেশের গতি কিছু জানেন না। জঙ্গলি দেবতা হলে ওদের একটা শক্তি আছে, তা আপনাকে ওদের পথে নিয়ে যাবে, আপনার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করবেন না বাবু। কিন্তু কারো কথা শুনলাম না। গেলাম শেষ পর্যন্ত, লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের পায়। ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি। কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো জানি নে। সে মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনোদিনই না। কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। জানকীবাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে, বনতল নীরব। বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির কাছে যাওয়ার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তা তিনি করতে পারেননি। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্নও সেখানে নেই।
রাত্রে বন্য জন্তুতে খেয়েই ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্য সরিয়ে নিয়ে যাক। অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলেন। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকার নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলেই বোধহয় আকর্ষণটা বেশি প্রবল হলো, কিংবা অন্য কিছু, তা বলতে পারেন না তিনি। সেই সময় এই কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকীবাবু কিছু না ভেবে, চারিদিকে কেউ কোথাও নেই দেখে সেখানা চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলেন। আমি বিস্মিত সুরে বললাম, খুলে নিলেন? কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এদেশের জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানা বার করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এইরকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল, যেন মনে হলো কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একবারে। মিশমিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে সেটাও দেখেছি, কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাবার সময় বিশেষ করে এ কবচ তারা পরবেই। তারপর আর কিছুই না। 7 বছর কবচ আছে আমার কাছে, জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেবার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিলে পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিল মশাই, আজ কোথায় এসে নেমেছি দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি, যখনই ওখানা আমার কাছে থাকতো, তখনই নানা রকম দুষ্ট বুদ্ধি জাগতো মনে। কাকে মারি, কাকে ফাঁকি দিই, লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি, আমার পকেটে ওই কবচ। কিন্তু যাক, সে কথা আর এখন বলবো না। বলুন না। না, আমার ঘাট থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়, নিজের কাজ করেই কবচ সরে পড়ে সে রাত্রেই। আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো বোধহয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফিরবার পথে ব্রহ্মপুত্রের উপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানা দেখাই। তিনি আমায় বললেন, এ কোথায় পেলেন আপনি? এই মিরি আর মিশমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন করতে জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়ত গলায়। এ আপনি কাছে রাখবেন না, আপনাকে অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখনও যদি তার কথা শুনি, তাহলে কি আজ এমন হয়? তাই আপনাকে বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে কখনো রাখবেন না। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শোনবার জন্যই আসা। বললাম, আমি যা করেছি কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না মনে। আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিশমিদের কবচ। গল্প পাঠে আর্য জানা,
বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন অরিজিৎ ভদ্র, নরেন ভট্টাচার্য, দিব্যেন্দু দত্ত, সায়ন্তন ঘোষ, মনীষ ঘোষ, শান্তনু দত্ত এবং শঙ্খনীতা বিশ্বাস। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।